হ্যালো। হ্যালো স্যার। হ্যালো বিজয় স্যার। হ্যাঁ বলো দীপক। স্যার এদিকে একটা গন্ডগোল হয়েছে। তুমি একদম নিশ্চিত? হ্যাঁ স্যার। কোথায় আছো তুমি? এই তো স্যার জঙ্গলের মুখটাতে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। স্যার গাড়িটা কোথায়? স্যার এ তো সেই লোকটাই, আর গাড়িটাও তো সেটাই দেখছি। যাও ওদেরকে ধরো। ইন্সপেক্টর বিজয়, এসব কি হচ্ছে এখানে? আপনি প্লিজ এখান থেকে চলে যান। না, আমি যেতে পারবো না, আমার ওর সঙ্গে কাজ আছে। এবার কি করবেন স্যার? সিআইডিকে ফোন করতে হবে। হ্যালো। হ্যালো স্যার। অঙ্গদ কোথায়? স্যার গাড়ির ভেতরে। এক কোপেই গলা নলি কেটে দিয়েছে। মনে হচ্ছে স্যার অনেকক্ষণ আগে মারা গেছে। দেখো গাড়িতে আর কি পাওয়া যায়। স্যার এদিকে আসুন। হ্যাঁ ফ্রেডি। গাড়ির পেছনের সিটটাতে রক্তের দাগ লেগে আছে। স্যার অঙ্গদের লাশ তো ড্রাইভার সিটে ছিল, তাহলে গাড়ির পেছনের সিটে রক্তের দাগ এলো কি করে? হ্যাঁ পুরবি, এটা তো ঠিক। আপনারা কি করে জানতে পারলেন যে ইন্দ্রাণী আর লক্ষিতার মার্ডার কেসে অঙ্গদের হাত আছে? আসলে ঘটনাটা এই যে 10ই সেপ্টেম্বরের রাতে আমি এই লোকটাকে ডক্টর সালুঙ্কের সঙ্গে দেখেছি, তখন বেঁচে ছিল। ওই 10ই সেপ্টেম্বরের রাতে আমি জেল থেকে পালানো দুজন কয়েদি পিকু আর যজ্ঞকে তাড়া করতে করতে এখানে এসে পৌঁছই। ওরা আমাদের উপর ক্রমাগত ফায়ারিং করছিল। ওখানে পার্ক করা একটা গাড়ির পেছন দিয়ে যাওয়ার পরে ওরা জঙ্গলে লুকিয়ে পড়ে। যখন আমি গাড়িটার কাছে পৌঁছই তখন ডক্টর সালুম খেকে ওই গাড়ি থেকে বেরোতে দেখে আমি খুব অবাক হয়ে যাই। ইন্সপেক্টর বিজয়, এসব কি হচ্ছে এখানে? স্যার আমরা কিছু ক্রিমিনালের পিছু নিয়েছি, আপনারও বিপদ হতে পারে। আপনি আপনি প্লিজ এখান থেকে চলে যান। না, আমি যেতে পারবো না, আমার ওর সঙ্গে কাজ আছে। স্যার আমি বলছি তো আপনারও বিপদ হতে পারে, প্লিজ আপনি চলে যান আর ওনাকে সঙ্গে নিয়ে যান। সেপ্টেম্বর আপনারা ডক্টর শালুখেকে অঙ্গদের সাথে দেখেছিলেন? 10ই সেপ্টেম্বরেই তো ইন্দ্রাণী আর লক্ষিতা খুন হয়েছিল। স্যার আমি ওনাদেরকে বলেছিলাম ওখান থেকে চলে যেতে। ওখানে গুলি চলছিল, ওদের প্রাণেরও ঝুঁকি ছিল, কিন্তু ডক্টর সালুংকে জেদ করতে লাগলেন। ওনার এই লোকটার সঙ্গে কিছু জরুরি কথা ছিল। একটা কথা বুঝতে পারলাম না, লক্ষিতা আর ইন্দ্রাণী খুন হওয়ার আগে সালুকে স্যার অঙ্গদকে চিনলেন কি করে? আর এমন কি ব্যাপার ছিল যে সেই রাতে অঙ্গদের সাথে দেখা করেছিল? এই প্রশ্নটা তো ডক্টর শালুখেকে এসিপি স্যারই জিজ্ঞাসা করবেন। এই হলো ডক্টর সালুকের তৈরি করা ফরেন্সিক রিপোর্ট, যেটা উনি 11 সেপ্টেম্বর তৈরি করেছিলেন। আর এই ফোল্ডারের মধ্যে দ্বিতীয়বার তৈরি করা পোস্টমর্টেম রিপোর্ট আছে, যেটা আমি আর সারিকা মিলে তৈরি করেছি। আর দুটোর মধ্যে কি পার্থক্য আছে? ডক্টর সালুকের তৈরি করা রিপোর্ট অনুযায়ী ইন্দ্রাণী আর লক্ষিতার খুন রাত্রি 9টা থেকে 11টার মধ্যে হয়েছে, কিন্তু সত্যি হলো এটাই যে দুজনেরই মৃত্যু রাত 8টার আগেই হয়েছিল। কি? 10ই সেপ্টেম্বরের রাতে আমি এই লোকটাকে ডক্টর সালুংখের সঙ্গে দেখেছি। কিন্তু কিন্তু ডক্টর সালুক এরকম ভুল কি করে করতে পারেন? আমারও অস্বাভাবিক লাগছে অভিজিৎ। আর তার ওপর লাশের ওপর যে বুলেট উন্ডস ছিল তার সাইজও উনি ভুল লিখেছিলেন। আসল ক্ষতটা তো তার চেয়ে অনেক ছোট ছিল। না না না, ডক্টর সালুকে এমন একটা ভুল করতেই পারেন না।
আবার এমনটা নয় তো যে আপনাদেরই কোথাও কোনো একটা ভুল হচ্ছে। তার কোনো সম্ভাবনাই নেই। আমরা রিচেক করেছি। স্যার একবার পোস্টমর্টম হয়ে গেছে, তারপর দ্বিতীয়বার পোস্টমর্টমের রিপোর্ট কি ঠিক আসে? ইউ আর রাইট অফিসার। 24 ঘন্টার মধ্যে করা পোস্টমর্টেম রিপোর্টই সবচেয়ে অ্যাকুরেট হয়ে থাকে, কারণ তারপরে বডির অর্গানগুলো নষ্ট হতে থাকে। সেই কারণে প্রিজার্ভ করা লাশগুলোতে ব্লাড কালচার আর অ্যাটপসি রিপোর্ট করা খুব কষ্টকর হয়ে থাকে। তাহলে তো ইন্দ্রাণী আর লক্ষিতা মারা গেছে 5 দিন হয়ে গেছে। ইউ আর রাইট অফিসার। ডক্টর সারিকা ক্ষতস্থানের ভিডিও আর ফটো তখন নিয়েছিলেন যখন ক্ষত তাজা ছিল। তার ফলে দ্বিতীয়বার অটোপসি করাতে আমাদের সুবিধে হয়েছে। ডক্টর সারিকা, তুমি এইসব আমি এই জন্যই করেছিলাম অভিজিৎ। আমার ডক্টর সালুকের উপর সন্দেহ হচ্ছিল যে উনি পোস্টমর্টেম ঠিকভাবে করছিলেন না। আই এম সরি। না না, আমরা এতে তোমাকে খারাপ ভাবছি না ডক্টর সারিকা। তুমি তো তোমার ডিউটি করছিলে, ডক্টর সালুকের সঙ্গে বেইমানি নয়। আর কি কি আছে যা ডক্টর সালুকে তার রিপোর্টে লেখেনি বা ভুল লিখেছে তার রিপোর্টে? আরও একটা জরুরি কথা রয়েছে, আসুন আমার সঙ্গে। ডক্টর সালুকের রিপোর্ট অনুযায়ী লক্ষিতার ওপর মোটামুটি 10 ফুট দূর থেকে গুলি চালানো হয়েছিল, আর ইন্দ্রাণীর ওপর মোটামুটি 8 ফুট দূর থেকে। হ্যাঁ স্যার, যেখান থেকে খুনিরা গুলি চালিয়েছিল ওখান থেকে 8 থেকে 10 ফিটের ডিফারেন্স ছিল। কিন্তু ক্ষত টিস্যু কালচার থেকে আমরা এটা জানতে পেরেছি যে খুনি খুব কম করেও 25 থেকে 30 ফিট দূর থেকে গুলি চালিয়েছিল। আর খুন পিস্তল দিয়ে নয়, বরং স্নাইপার রাইফেল দিয়ে হয়েছিল। স্নাইপার রাইফেল দিয়ে? কিন্তু বাড়িতে কেউ স্নাইপার রাইফেল ইউজ করবে কেন? আর এমনিতেও বিশাল, সৌনক আর রাহুল বলেছিল যে ওরা পিস্তল ইউজ করেছিল, আর সার্চিং এর সময় আমরা কোনো রাইফেলও খুঁজে পাইনি। আর ডক্টর সারিকা, আমরা ফার্ম হাউস থেকে 9mm বুলেট পেয়েছি, কোনো রাইফেলের বুলেট পাইনি। এই ব্যাপারটাই তো আমরা প্রমাণ করতে চাই রজত, যে খুনি পিস্তল দিয়ে নয় বরং রাইফেলের হাই স্পিড বুলেট দিয়ে খুন করেছিল। আর যখন ওই গুলিটা লক্ষিতা আর ইন্দ্রাণীর শরীর থেকে বেরিয়ে গিয়েছিল, তখন খুনিরা ওই গুলি কোথাও লুকিয়ে ফেলেছিল। এই পুরো ব্যাপারটা আমি আপনাদেরকে ডেমনস্ট্রেট করে এক্সপ্লেন করতে পারি। মে আই? এটা স্কাল এ। এটার মধ্যে আমরা ঠিক সেই সাইজের ফুটো করেছি যেটা লক্ষিতার মাথায় ছিল। আর স্কাল বি আর স্কাল সি একেবারে অক্ষত অবস্থায় রয়েছে। আমি এক্ষুনি আপনাদের সামনে স্কাল বি এর ওপরে .22 পিস্তল দিয়ে 10 ফুট দূর থেকে ফায়ার করব, আর স্কাল সি এর ওপরে স্নাইপার রাইফেল দিয়ে প্রায় 20 ফুট দূর থেকে ফায়ার করব। এটা স্বাভাবিক ব্যাপার যে দুটো বুলেট থেকে আলাদা আলাদা রকমের ক্ষত হবে। আর যে ক্ষতটা লক্ষিতার ক্ষতর সাথে, মানে স্কাল এ এর ক্ষতর সাথে ম্যাচ করবে, সেই ক্ষতটাই মার্ডার ওয়েপেন থেকে করা হয়েছে। রাইট। গুড। উনি একদম ঠিক কথাই বলেছেন স্যার। দুজনকেই রাইফেল দিয়েই মারা হয়েছে। হাই স্পিড বুলেট দিয়ে যে ক্ষত এই স্কালে হয়েছে, সেই ক্ষত লক্ষিতার মাথাতেও ছিল। বিশ্বাসই হচ্ছে না ডক্টর সালুক এত বড় মিথ্যে আমাদের বলেছেন। বিশাল, সোনাকা, রাহুলকে নিয়ে এসো, ওদের ফার্ম হাউসে নিয়ে যাই, দেখা যাবে এক্স্যাক্টলি ওখানে কি হয়েছিল।
মনিকা, এটা আমার ফোন, আমাকে দিয়ে দাও। ডক্টর শালুংকে আপনি শান্ত হয়ে যান। আপনি এত চেঁচামেচি করলে আপনার বিপি হাই হয়ে যাবে। প্রাইভেট নাম্বার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট। আপনাকে কেউ ফোন করেছেন। থ্যাংক ইউ। হ্যালো, কোথায় আছো তুমি? আমি দুপুর থেকে তোমার জন্য অপেক্ষা করছি, ফোন করনি কেন? দেখো, হ্যাঁ আমার মনে আছে, আমার সব কিছু মনে আছে, দ্বিতীয়বার বলার দরকার নেই। আসি আমি ওখানে। কি তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? দেখো, যা কিছু করতে চাও আমার সঙ্গে করো, ওর যেন কোনো রকমের ক্ষতি না হয়। হ্যাঁ ঠিক আছে, আসছি আমি। লক্ষিতা আর ইন্দ্রাণী এখানে সোফাতে বসেছিল। এবার ভালো করে মনে করে বলো যে 10 সেপ্টেম্বর রাতে এখানে কি হয়েছিল, তোমরা ঠিক কি করেছিলে? স্যার, সেদিন রাতে প্রায় 9:15 নাগাদ আমরা পিস্তল নিয়ে যেই ফার্ম হাউসে বাইরে পৌঁছেছি, ওখানে কোনো ওয়াচম্যান ছিল না। তারপর? স্যার, আমরা ঠিক করেছিলাম যে আমরা প্রথমে ওদের দুজনকে ভালো করে বোঝাবো, আর যদি না মানে তখন ওদেরকে গুলি করে দেবো। তাহলে তোমরা কি ওদেরকে বোঝানোর চেষ্টা করেছিলে? না স্যার, আমরা এখানে যখন পৌঁছালাম এখানে খুব অন্ধকার ছিল, শুধু টিভির শব্দ শোনা যাচ্ছিল। আমরা কিছু করার আগেই ওরা আমাদের উপর গুলি চালাতে শুরু করে দিয়েছিল। আর তারপরে তোমরা গুলি চালাতে শুরু করে দিলে। হ্যাঁ স্যার, আর কি করব, ওরা তো সৌনককে গুলি করে দিয়েছিল। স্যার, আমি মরতে মরতে বেঁচে গিয়েছি স্যার, এই দেখুন। যখন তোমার এই গুলিটা লাগে তখন তুমি কোথায় দাঁড়িয়েছিলে? এখানে স্যার, আমি এখানে ছিলাম স্যার। যখন আমার গুলি লাগলো আমি ওখানে ওই দেওয়ালে গিয়ে ধাক্কা খাই, আর আমার মাথাটা ওখানে ঠুকে গেল। এখানে গুলি লাগার পরে ডক্টর সারিকা, গাড়ির পিছনের সিটে যে রক্তের দাগ পাওয়া গেছে তার পরীক্ষা করা হয়ে গেছে। দুটো আলাদা আলাদা মানুষের রক্ত, আর দুটোর মধ্যেই মেয়েদের ডিএনএ পাওয়া গেছে। হ্যাভ এ লুক। দুজন মহিলারই বয়স 45-এর বেশি হবে না। ডক্টর সমীর, আপনি কি নিশ্চিত যে এর মধ্যে আর তৃতীয় কোনো ব্যক্তির ডিএনএ নেই? দ্বিতীয়বার ডিএনএ পরীক্ষা করার সময় যেন কোনো ভুল না হয়। আই এম ভেরি শিওর ডক্টর, আমার টেস্ট ভুল হতেই পারে না। ওকে। আচ্ছা, আপনি এইমাত্র বললেন যে দুজন মহিলারই বয়স 45-এর মধ্যে, তাই তো? ইয়া, 45। তাহলে এই ডিএনএ গুলো ইন্দ্রাণী আর লক্ষিতার নয় তো? ওদের বয়সও প্রায় 45ই হবে। হতেই পারে, কোয়াইট পসিবল। কিন্তু এটা কনফার্ম করার জন্য ওদের দুজনের ডিএনএর সঙ্গে এই রক্তের ডিএনএ-কে ম্যাচ করাতে হবে। এই তিনজনের কথা অনুযায়ী আর ডক্টর সারিকা সমীরের রিপোর্ট অনুযায়ী এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে সমস্ত চক্রব্যূহ প্ল্যান অনুযায়ী করা হয়েছিল। ইয়েস স্যার। যদি এরা তিনজন দরজা থেকে গুলি চালিয়ে পালায়, তাহলে শৌনকের রক্ত লক্ষিতার শরীরের কাছে কিভাবে এলো? আর স্যার, যদি এরা দুজন এখানে বসে থাকে তাহলে আমরা ইন্দ্রাণীর লাশটা নিচে কেন পেলাম? হয়তো গুলি লাগার পরে ও ওখান থেকে উঠে পালাচ্ছিল আর ওখানটা গিয়ে পড়ে যায়। আর এই দেওয়ালে গুলি কোথা থেকে চলেছিল? আর তাছাড়া এই তিনজনের আঙুলের ছাপ এই বাড়িতে কি করে এলো? অঙ্গদ, এই সমস্ত প্ল্যান ওই অঙ্গদের, যে এদের আঙুলের ছাপ আর ওই ব্লাড স্যাম্পল এখানে প্ল্যান্ট করেছিল। আর স্যার, যদি ইন্দ্রাণী আর লক্ষিতা গুলিই চালাতো তাহলে তো আমরা এখানে বন্দুক পেতাম। বন্দুক তো আমরা পেলাম না। কারেক্ট। আর সব থেকে বড় কথা, গুলি যদি দরজার ওখান থেকে চলতো তাহলে ক্ষতগুলো ঠিক মাথার পিছনে থাকতো, সামনে বা সাইডে থাকতো না। ব্যাপারটা তো একদম পরিষ্কার। ডক্টর সালুকে জেনে শুনে ভুল রিপোর্ট বানিয়েছেন যাতে আমরা এই তিনজনকে সন্দেহ করি।
কিন্তু স্যার ডক্টর সালুক এসব করতে যাবেন কেন? এই কথাটা তো ডক্টর সালুকেই বলতে পারবেন। আর ডক্টর সালুকে নিখোঁজ। বুঝতে পারছি না সালুকে এরকম অদ্ভুত আচরণ কেন করছে। স্যার, অঙ্গদের গাড়ির ব্যাকসিট থেকে যে রক্তের স্যাম্পল পাওয়া গেছিল সেগুলোর ডিএনএ টেস্টে প্রমাণ হয়েছে যে সেগুলো লক্ষিতা আর ইন্দ্রাণীরই ছিল। আর ডক্টর সালুকে সেদিন অঙ্গদের সঙ্গেই ছিলেন। সালুকে অনেকগুলো প্রশ্ন করার আছে, অনেক প্রশ্ন। ফোন করছি কিন্তু ওকে ফোনে পাচ্ছি না। স্যার ডক্টর সালুমকে তো নিজের ফোন 24 ঘন্টা অন রাখেন, আর ওনার স্বভাব যে উনি সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করেন। কিন্তু স্যার সেদিন যখন আমরা ওনার বাড়িতে গিয়েছিলাম উনি জানতেনও না ওনার ফোনটা কোথায় ছিল। সেটাই তো। হ্যালো, জানতে পেরে গেছো অঙ্গদ আর ডক্টর সালুকে সবচেয়ে বেশি ফোন কোন নাম্বারে করেছিল? হ্যাঁ হ্যাঁ, আমি নোট করছি। পুরবি ফোনটা দাও। স্যার হ্যাঁ বলুন। ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ডক্টর সালুকে 10ই সেপ্টেম্বরে 15 বার অঙ্গদের সাথে কথা বলেছিল, আর প্রতিবার তার ফোনের লোকেশন ওয়ারি আর পানভেলের মাঝামাঝি ছিল। অঙ্গদকে 15 বার ফোন করেছে, তাও ওয়ারি আর পনভেলের মাঝামাঝি। স্যার এই অঙ্গদ কোনো একটা প্রাইভেট নাম্বার ব্যবহার করছিল, ও, যার ফলে ওর মোবাইল ফোনটা ট্রেস করা সম্ভব হয়নি। আর 15ই সেপ্টেম্বর রাত 9টার সময় ডক্টর সালুকের মোবাইল ফোনটা স্বাধীন মলের সামনে শেষবার ট্রেস হয়েছিল। স্বাধীন মল? স্যার, ডক্টর সালুকের সঙ্গে দেখা করার পর আমি আর অভিজিৎ ওখানেই ডিনার করতে গেছিলাম। আর ওই মলেরই পার্কিং লটে স্যার আমি গাড়ির ওয়াইপারে চকলেটের পেপারে লেখা ওই সূত্রটা পাই স্যার। আর ওই সূত্রটা ধরেই আমরা হোটেল রেড সেন্ট্রালের 111 নম্বর রুমেও পৌঁছই স্যার। স্যার তার মানে ডক্টর সালুমকে আপনার গাড়িতে ওই সূত্রটা আমাদের জন্য ছেড়েছিলেন? স্যার মানে ডক্টর সালুমকে আমাদের সাহায্য করতে চান? প্রথমে সালুকে কাজের গন্ডগোল করে, তারপর শুধরোতে আমাদের সাহায্যও করে। বাহ, সালুকে তো সত্যি বলতেই হবে, সত্যি বলতে হবে সালুকে। সালুকে, সালুকে, ডক্টর সালুকে, ডক্টর সালুকে। স্যার দরজা ভাঙবো কি? ভেঙে ফেলো। ডক্টর সালুকে, 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 দেখো ওকে কোথায় আছে। আরে বাকিয়া, ওঠ, সিআইডি চলে এসেছে। কি? সালুকে, ডক্টর সালুকে, ডক্টর সালুকে, ডক্টর সালুকে। এই দাঁড়া বলছি। সালুমকে স্যার, সালুমকে স্যার। সালুকে নিখোঁজ, তাই তো? হ্যাঁ স্যার। দয়া, আমি সন্দেহ করেছিলাম এটাই হবে। স্যার হ্যাঁ, এটা কি? শাহরুখের পুরনো শখ, কাঠের মডেল বানানো। ডক্টর সালুকের মোবাইল স্যার। হ্যাঁ, মোবাইল রেখে গেছো? অফ আছে। স্যার এতে না তো ব্যাটারি আছে না সিম কার্ড। ব্যাটারিও নেই, সিম কার্ডও নেই। স্যার, হ্যাঁ, স্যার সালুমকে স্যার তো কোথাও নেই, কিন্তু ভেতরের ঘরে অনেকগুলো মনিটরের সেটআপ লাগানো রয়েছে, সিসিটিভি মনিটর। সিসিটিভি মনিটরস? ওখানেই দাঁড়া, নয়তো গুলি চালিয়ে দেবো। বেঁচে গেছি, আমিও বেঁচে গেছি, বেঁচে গেছি, বেঁচে গেছি। কিন্তু এবার আর বাঁচবি না, বুঝলি? স্যার হ্যাঁ,
এই দেখুন স্যার, লুকোনো ক্যামেরা। মনে হচ্ছে কেউ ডক্টর সালুকের উপরে নজর রাখছিল। স্যার আর এই মনিকাকেও কোথাও দেখতে পাচ্ছি না। স্যার আমার মনে হয় সালুঙ্কে স্যারকে ওই কোথাও নিয়ে গেছে স্যার। কোথায়? এই দুজন সেটা বলবে স্যার। আমরা কিছু জানি না স্যার। কি জানিস তোরা? স্যার কিছু জানি না স্যার। কিছু জানিস না? স্যার কিছু জানিস না? আমরা তো শুধু বাড়ির দেখাশুনো করি স্যার। ডক্টর সালুকে আর ম্যাডাম মনিকা যাওয়ার পর যাতে বাড়িতে কেউ না ঢুকতে পারে। ডক্টর সেই সালুকে জন্য, কোথায়? আমরা কিছু জানি না স্যার। আমরা তো ছোটখাটো গুন্ডা। আমাদের বলা হয়েছিল এই বাড়িটার উপর নজর রাখতে, আর যদি কেউ এখানে খোঁজ খবর করার চেষ্টা করে আমরা যেন খবর তোরা দিই। কিন্তু এখনো বলিসনি যে ডক্টর সালুকে আর মনিকা এখন কোথায়। বলছি। কি করে বলবো স্যার? আমরা তো নিজেই জানি না। আমরা তো শুধু এইটুকুই জানি যে যতক্ষণ রাহুল, সৌনক আর বিশালকে আদালত শাস্তি না দিচ্ছে ততদিন পর্যন্ত ডক্টর সালুঙ্কেকে ওরা ধরে রাখবে। স্যার আমরা আপনাদের সবকিছু বলে দিয়েছি, আমাদের দোষও স্বীকার করে নিয়েছি, আর আমরা এটাও বলেছি যে আমরা লক্ষিতা আর ইন্দ্রাণীর খুন কিভাবে করেছি। তাহলে স্যার এখানে কেন বসিয়ে রেখেছেন? এটা বলার জন্য যে ইন্দ্রাণী আর লক্ষিতাকে খুন তোমরা তিনজনে করনি। কি? কিন্তু স্যার আমরা তো নিজের হাতেই লক্ষিতা আর ইন্দ্রাণীর ওপরে গুলি চালিয়েছিলাম স্যার। হ্যাঁ কিন্তু ওরা তার আগেই মারা গেছিল। কি? ওরা দুজন আগেই মারা গেছিল? হ্যাঁ, আমি বুঝিয়ে দিচ্ছি। তোমরা তিনজনে গুলি ঠিকই চালিয়েছিলে ইন্দ্রাণী আর লক্ষিতার ওপরে, কিন্তু ওদের মৃত্যু যে গুলিগুলোতে হয়েছে সেগুলো তোমরা কেউ চালাওনি। তাহলে ওই গুলিগুলো কে চালিয়েছিল? সেই খুনিটা গুলি চালিয়েছিল যে তোমাদের এই খুনে ফাঁসাতে চেয়েছিল। স্যার আমরা যদি খুন না করেই থাকি তাহলে আমরা স্যার যেতে পারি? না না, তোমরা হয়তো খুন করোনি, কিন্তু খুন করার চেষ্টা তো নিশ্চয়ই করেছো, তাই শাস্তি তোমাদেরও পেতে হবে। দেখো, যদি তোমরা তিনজন লম্বা শাস্তির থেকে বাঁচতে চাও তাহলে তোমরা তিনজন আমাদেরকে সাহায্য করবে, যাতে আসল অপরাধীকে ধরতে পারি আমরা। করব স্যার, আপনারা যা বলবেন করব। আমরা তিনজনেই আপনাদের সাহায্য করব। তাহলে একটা কথা বলো, তোমাদের কি এমন কোনো শত্রু আছে যার লাভ হবে তোমাদের তিনজনের ফাঁসি হলে? হ্যাঁ স্যার, এমনিতে তো অনেক শত্রুই আছে। আমরা যে কাজ করি সেখানে তো বন্ধু কম শত্রু বেশি হয়। কার কার নাম বলবো বলুন স্যার? স্যার, এদের তিনজনকে ফাঁসাতে হলে খুনির আগে থেকে জানা উচিত ছিল যে সেই রাতে এই লোকগুলো লক্ষিতা আর ইন্দ্রাণীকে খুন করতে যাচ্ছে। সেটা তো ঠিক দয়া, কেউ তো ব্যাপারটা নিশ্চয়ই জানতো। একটা কথা বলো, আর কি কেউ জানতো তোমাদের এই প্ল্যানের ব্যাপারে, যে তোমরা ওই ফার্ম হাউসে যাচ্ছ? না স্যার, এই কথা তো আমরা গোপন করেই রেখেছিলাম। আচ্ছা, এই প্ল্যান তোমরা কোথায় বানিয়েছিলে? হ্যাঁ স্যার, হোটেল রেড সেন্ট্রালে। অঙ্গতের রুমে? রুম নাম্বার 111-তে? না 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 না, রুম নাম্বার 111-তে নয়, 308। 308 স্যার। হ্যাঁ স্যার। রুম নাম্বার 308? তাহলে কি কোনো অচেনা লোক এসেছিল তোমাদের রুমে 308-এ যখন তোমরা কথা বলছিলে? হ্যাঁ বিশাল, তোর মনে আছে যখন আমরা ওই ঘরটায় কথা বলছিলাম, ওখানে একটা ওয়েটার এসেছিল ইন্টারকমের ফোন সারানোর জন্য। আরো ভুল করে টেবিলে রাখা খাবার উল্টে দেয়। আরে আরে, ভুল করে নয় ভাই, ইচ্ছে করে ফেলেছিল খাবারটা। আর ওই ঘরটার মধ্যে কাপড় খুঁজছিল খাবার মোছবার জন্য, যাতে ও টাইম পাস করতে পারে আর আমাদের কথা শুনতে পায়। হ্যাঁ, কিন্তু স্যার, আমরা তো ওর সামনে তেমন কোনো কথাই বলিনি। সচিন, নিয়ে যাও এদের তিনজনকে। চলো চলো চলো। বলো ফেডরিক, কি জানতে পারলে? স্যার, হ্যাঁ, আমি পুরো ফুটেজটা খুঁটিয়ে দেখেছি। ডক্টর সালুকের বাড়িতে মনিকা আর সারিকা ছাড়া আর সেরকম বাইরের কেউ যায়নি। কিন্তু স্যার, ডক্টর সালুকে আর সারিকার মধ্যে কিছু একটা কথাবার্তা হচ্ছিল। কি কথা হয়েছিল? সাউন্ড নেই এটা, তাই সেটা বুঝতে পারলাম না। বুঝতে পারছি না। স্যার, কোনো লিপ রিডিং এক্সপার্টকে ডেকে নেওয়া যাক, তাহলেই জানা যাবে স্যার এদের দুজনের মধ্যে কি কথাবার্তা হয়েছিল। ডেকে নাও কোনো লিপ রিডিং এক্সপার্টকে, বোঝা তো যাবে কি কথা হয়েছিল। হোটেল রেড সেন্ট্রাল, রুম নাম্বার 308, ওয়েটার। হ্যালো স্যার, আপনারা আবার এখানে?
আমাদের রুম নাম্বার 308টা দেখাও, যেখানে সৌনক, বিশাল আর রাহুল উঠেছিল সেপ্টেম্বরের 10-এ। কেন কি হয়েছে? কেন কি পরে হবে, আগে চাবি দাও আর ওয়েটার অমিতকে ডাকো। লুকোনো ক্যামেরা। ও, এই দেখো, লুকোনো ক্যামেরা আর এই মাইক্রোফোন, এই দুটোর সাহায্যেই খুনি সৌনক আর ওর বন্ধুদের সমস্ত প্ল্যান শুনেছিল। স্যার অমিত এসে গেছে। আসুন অমিত বাবু, আসুন। আয়, বস বস এখানে। তুই লাগিয়েছিলিস না এই ক্যামেরা আর এই মাইক্রোফোন এখানে, হ্যাঁ, যাতে বিশাল, সৌনক আর রাহুলের কথাগুলো শুনতে পারিস কি? না স্যার, আমি এসব কিছু লাগাইনি স্যার, আমি সত্যি কথা বলছি স্যার। দেখ, সত্যি করে বল, তুই মাইক্রোফোনটা লাগিয়েছিলিস? উত্তর কি এখানেই দিবি না অন্য কোথাও নিয়ে যাবো তোকে? হ্যাঁ স্যার, হ্যাঁ আমি লাগিয়েছিলাম স্যার ওগুলো, কিন্তু স্যার আমি এসব অঙ্কুশ স্যারের কথাতেই করেছিলাম স্যার। আর উনি আমাকে 50,000 টাকার বিনিময়ে দুটো কাজ করতে বলেছিলেন স্যার। কি কি দুটো কাজ? স্যার, একটা কাজ হলো যে কোনো ছুতোয় এই ঘরে মাইক্রোফোন আর ক্যামেরা লাগাতে বলেছিলেন স্যার। আর দ্বিতীয় কাজ? আর দ্বিতীয় কাজ, লক্ষিতা আর ইন্দ্রাণী ম্যাডামকে এই হোটেলের বাইরে কোনো একটা জায়গায় ছেড়ে আসতে বলেছিলেন স্যার। কবেকার কথা এটা? এটা 10ই সেপ্টেম্বর সন্ধ্যে 7:45-র আশেপাশে হবে স্যার। 10ই সেপ্টেম্বর। চল এবার আমাদের ওই জায়গাটা দেখা যেখানে তুই লক্ষিতা আর ইন্দ্রাণীকে ছেড়ে এসেছিল। চল চল। স্যার, এখানেই ছেড়ে গেছিলাম আমি। আর স্যার, ওনার দুজন ওইখানে দাঁড়িয়ে ছিল, ওইখানে। কিছু কথা বলছিল ওরা? হ্যাঁ স্যার, খুব রেগে কথাবার্তা বলছিলেন স্যার। বলছিলেন যে যে ও হয়তো হুমকি দেওয়ার চেষ্টা করতে পারে, আর যদি ও আমাদের ঠকানোর চেষ্টা করে তাহলে আমরাও কিন্তু ওকে ছাড়বো না। আর তারপরে স্যার আমি হোটেলে ফিরে গিয়েছিলাম, আর তারপর এখানে কি হয়েছে আমি কিছু জানি না স্যার। স্যার, ইন্সপেক্টর বিজয় ডক্টর সালুকে আর অঙ্গদের গাড়িকে শেষবার এই সামনেই দেখেছিল। আর তারপরে ওই গাড়ির ব্যাক সিটেই ওই দুটি মেয়ের রক্তের নমুনাও পাওয়া যায়। এরকম জায়গাতে রাইফেল বা স্পিড বুলেটকে ব্যবহার করা হতে পারে। খুনি এখানে রাইফেলই ব্যবহার করেছে, পিস্তল নয়। গুলি 5 ফুট নয়, আরো অনেক দূর থেকে চালানো হয়েছিল। একটা কাজ করো, আশেপাশে দেখো কিছু পাওয়া যায় কিনা। দুটো গুলি, আর এতে রক্তও লেগে আছে। দুটো গুলি এক জায়গায় কি করে এলো? মানে যা কিছু ঘটেছে এখানেই আশেপাশে ঘটেছে। স্যার, হ্যাঁ নিখিল। স্যার, ওই ঝোপের মধ্যেই স্যান্ডেলটা পেয়েছি, আর এতে রক্ত লেগে আছে, কিন্তু রক্তটা শুকিয়ে গেছে স্যার। রক্ত লেগে আছে? হ্যাঁ স্যার। স্যার, এটা তো লক্ষিতা ম্যাডামের ব্যাগ। আমার খুব ভালো মতো মনে আছে, ওই দিন হোটেলে উনি এই ব্যাগটা নিয়েই এসেছিলেন। লক্ষিতা ম্যাডামের ব্যাগ এটা? হ্যাঁ স্যার। এতেও রক্ত লেগে আছে। এই ব্যাগে যে আঙুলের ছাপ আছে নিশ্চয়ই ওই খুনিরই হবে সেটা। আর সেই খুনি এখান থেকে বেশি দূরেও যেতে পারেনি নিশ্চয়ই।
তুই বাবলু লক্ষ্মীতার ফার্ম হাউসের সিকিউরিটি, হ্যাঁ? তুই এখানে কি করছিস? স্যার স্যার আমাকে ছেড়ে দিন স্যার, আমি কোনো খুন করিনি স্যার, আমাকে তো শুধু আপনাদের উপর নজর রাখতে বলা হয়েছিল। সত্যি কথা বল, তুই মিথ্যে সাক্ষী কেন দিয়েছিলি? আমরা জানতে পেরেছি তুই ফার্ম হাউসে কোনো খুন হতে দেখিসনি, কারণ তোর লক্ষ্মীতা ম্যাডাম আর ইন্দ্রাণী ম্যাডাম ও দুজনেরই মৃত্যু 7:30টার সময় হয়েছিল। আর এখানে স্যার আমাকে ছেড়ে দিন স্যার, স্যার আমাকে অঙ্গদ স্যার বলেছিলেন এসব করতে স্যার। অঙ্গদ মরে গেছে। আমাকে কোনো একটা অন্য লোক ফোন করে এইসব কাজ করতে বলতো স্যার। কে সেই লোকটা? আমি জানি না স্যার লোকটা কে স্যার, ও কোনোদিনই সামনে আসেনি স্যার, ও সবসময় আমার সঙ্গে ফোনেই কথা বলতো স্যার। কিন্তু এবার তোকে সামনে আসতেই হবে। চল চল। মিস্টার মায়াঙ্ক, এই সিসিটিভি ফুটেজটাকে ভালো করে দেখুন আর আমাদের বলুন যেটা কি কথা বলছে। এর মধ্যে কোনো সাউন্ড নেই। এটাই তো আমার কাজ অফিসার। আমি ওদের ঠোঁটের মুভমেন্ট থেকে বুঝতে পারবো যে কি বলছিল। এসিপি স্যার, লক্ষ্মীতা 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 CID D forensic অভিজিৎ, ওই প্লট থেকে যে পার্টসটা পাওয়া গেছে ওতে যে আঙ্গুলের ছাপটা আছে ওটা নিশ্চয়ই খুনির আঙ্গুলের ছাপ। স্যার, এই খুনি খুব চালাক। কাজ হয়ে যাওয়ার পরেও লোকেদেরও মেরে ফেলে। অঙ্গদ ছাড়া ওর ব্যাপারে আর কেউ কিছু জানতো না। এই জন্য লক্ষ্মীতা আর ইন্দ্রাণীকে মারার পরে ও অঙ্গদকেও খুন করে দেয়। আর এই জন্যই অভিজিৎ আমি শালুকের জন্য ভীষণ চিন্তা করছি। ও বড় কোনো বিপদে পড়তে পারে, বুঝতে পারছি না ও গেল কোথায়। হ্যাঁ বলুন, কিছু জানতে পারলেন? স্যার, চেষ্টা করছি স্যার। স্যার, এই মনিকা তো আমার মনে হয় কোনো নার্স নয়, একজন ক্রিমিনাল। হয়তো এই ডক্টর সালুকে কোথাও নিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু সারিকা ও শালুকের বাড়িতে কেন গিয়েছিল ওর সঙ্গে দেখা করার জন্য? আর এই কথাটা আমাদেরও বলেওনি। স্যার, স্যার এই দেখুন, এই ডক্টর সারিকা ডক্টর সালুকের কাছে ক্ষমা চাইছে আর বলছে এসিপি স্যার আর পুরো সিআইডি টিম লক্ষ্মীতা ইন্দ্রাণী মার্ডার কেসে আপনার করা ফরেন্সিক রিপোর্টে সন্দেহ করছে। সরি স্যার, এসব আমার জন্য হচ্ছে। স্যার, স্যার এটাও দেখুন, ডক্টর সালুকে কারুর সাথে ফোনে রেগে গিয়ে কথা বলছেন আর বলছেন যা করতে চাও আমার সাথে করো, ওই মেয়েটির যেন কোনো ক্ষতি না হয়। আমি আসছি। ওই মেয়েটাকে ছেড়ে দাও। মেয়েটা আসলে কে অভিজিৎ, যাকে শালুকে বাঁচানোর চেষ্টা করছে, তারপর নিজেই নিখোঁজ হয়ে গেল? কোথায় নিখোঁজ হয়ে গেলটা কোথায় শালুকে? আসলে ব্যাপারটা কি? ডক্টর সমীর, এই দেখুন স্যার। এটা তো হাই স্পিড বুলেট। ইয়েস স্যার। আর এটা .22 ক্যালিবার রাইফেল থেকে ফায়ার করা হয়েছিল। লক্ষ্মীতা আর ইন্দ্রাণীর শরীরে যে ক্ষত ছিল তা এই বুলেটের কারণেই হয়েছিল। ও, ডক্টর সমীর। ইয়েস স্যার। এটা বুড়ো আঙ্গুলের ছাপ না? ইয়েস স্যার। তাহলে এই চিহ্নটা এত আবছা কেন? এটা স্পষ্ট ওঠেনি তো। না স্যার, এটা আবছা নয়, এই চিহ্নটা এরকমই। আমি এক্সপ্লেন করছি। এই দেখুন স্যার, রক্ত লাগা অন্য আঙুলগুলোর ছাপ আছে এই ব্যাগের ওপরে, কিন্তু বুড়ো আঙুলের ছাপ নেই স্যার। ও, মনে হচ্ছে অভিজিৎ
এর আঙ্গুলে কোনো ক্ষত আছে আর যার জন্য চিহ্নটা আসেনি। হ্যাঁ স্যার। স্যার মনে হচ্ছে এরকম হাত আমি কোথাও দেখেছি। ঠিকই বুঝেছ অভিজিৎ, আমিও এরকম আঙ্গুলে ক্ষতওয়ালা লোক দেখেছি। কিন্তু অভিজিৎ, এরকম বুড়ো আঙ্গুলওয়ালা খুনিকে ততক্ষণ না আমরা ধরতে পারবো যতক্ষণ না আমরা জানতে পারবো শালুকে ওরা কোথায় লুকিয়ে রেখেছে। কিন্তু শালুকে কোন মেয়েকে বাঁচানোর চেষ্টা করছে সেটাই তো বুঝতে পারছি না, আর কেন। তো এবার কি করবো স্যার? কিছু তো একটা করব, কিছু একটা তো নিশ্চয়ই করতে হবে। শালুকে তো খুঁজতে হবে। একটু ভাবো, শালুকে ফরেন্সিকের রিপোর্ট ভুল বানিয়েছিল যাতে আমরা সেটার জন্য ওকে সন্দেহ করি। আর তারপর উনি দয়ার জন্য হোটেল রেড সেন্ট্রালের অ্যাড্রেস রাখলেন ওর গাড়ির ওয়াইপারে। উনি জানতেন যে ওনার বাড়িতে আমরা জিজ্ঞাসাবাদ করতে অবশ্যই যাব, আর আমরা সেখানে জানতে পেরে যাব যে ওনার বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। স্যার, ডক্টর সালুকে খুব বুদ্ধি করে আমাদের জন্য প্রমাণগুলো রেখে গেছেন। তো নিজের বাড়িতে কোনো না কোনো প্রমাণ না রেখে উনি যাবেন না স্যার। কিন্তু স্যার আমরা ওনার বাড়িতে সেরকম কোনো কিছু পাইনি। আছে আছে, একটা সূত্র আছে। কোন সূত্র স্যার? বাড়িতে ফেডরিক, বাড়িতে একটা কাঠের ছোট্ট বাড়ি। আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি যে সালুকে বাড়ি থেকে বেরোনোর আগে একটা ছোট্ট বাড়ি বানাচ্ছিল। সেই বাড়িটা স্যার, ওই বাড়িটা তো ডক্টর সারিকার বাড়ির মতো। হ্যাঁ, সারিকা কোথায় গেল? ডক্টর সমীর, সারিকা কোথায় গেছে? স্যার, অঙ্গদের গাড়ির পিছনের সিটে যে রক্তের দাগ পাওয়া গেছিল সেগুলো টেস্ট হওয়ার পর থেকেই আর তাকে দেখিনি, আর ফোনেও পাচ্ছি না। ও নো, তার মানে ডক্টর সালুকে ফোনে যে মেয়েটাকে বাঁচানোর কথা বলছিল সে আসলে ডক্টর সারিকা। হ্যাঁ অভিজিৎ, সালুকে সারিকার বাড়িতেই গিয়েছে। তার মানে হলো ডক্টর সালুকে আর সারিকা বিপদে পড়েছে। আজ তোমাদের দুজনকে মরতেই হবে। আজ পুরো খেলাটাই শেষ হয়ে যাবে। না 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 না, ডক্টর সারিকা এভাবে কাঁদে না। আরে নিজের বসকে দেখো কেমন বসে আছেন, নির্ভীক, শান্ত হয়ে। খুব চালাক ভাবো না নিজেকে, প্রয়োজনের থেকেও বেশি চালাক আর চতুর। এরকম চালাক ফরেনসিক এক্সপার্টের মৃত্যু আর একজন এক্সপার্টের হাতেই হওয়া উচিত, আর সেটা অবশ্যই হবে। এটা নিচে নামা। কখনো না, সিআইডি কখনো আমাকে জ্যান্ত ধরতে পারবে না। এই ইনজেকশনটা আমি নিজেকে ইনজেক্ট করব। আপনি ঠিক আছেন স্যার? তুমি ঠিক আছে ডক্টর সারিকা? অনেক চালাকি করেছিস তুই তুষার। এবার বল, তোর সাথে মনিকা কোথায়? আমি ওকেও বিষের ইনজেকশন দিয়ে দিয়েছি। তুই নিজের সাথীকেও ছাড়িসনি। পঙ্কজ, তাড়াতাড়ি মনিকার কাছে যাও আর ওকে হসপিটালে পাঠাও। এবার তোর খেলা শেষ তুষার। তুই ডক্টর শালুকে বেইমানি করতে বাধ্য করেছিস, কিন্তু উনি বেইমানিতেও সততা দেখিয়েছেন আর আমাদের জন্য সূত্র দিয়ে গেছেন। তাহলে তুমি আমায় ঠকালে ডাক্তার। যদি আমার ফাঁসি না হয় তাহলে আমি জেল থেকে বেরোনোর পর তোমার জীবনটা নরক করে দেব। আর একবারও ডক্টর শালুকের সাথে যদি এইভাবে কথা বলিস তাহলে তোকে বোবা করে দেব।
কত পরিশ্রম করে আমি এই পুরো প্ল্যানটা তৈরি করেছিলাম। একটা ঢিলে 5টা পাখি, লক্ষিতা, ইন্দ্রাণী, রাহুল, বিশাল, সৌনক, সবাইকে একসাথে আমার রাস্তা থেকে সরানোর প্ল্যান বানিয়েছিলাম আমি। তুমি ওই দুজনকে মারলে কেন? কারণ আমি ওদের পুরো জমিটাই দখল করতে চাইছিলাম, সেই জন্য ওদের মৃত্যুটা আমার খুব জরুরি ছিল। আমি ওদের এমন ভাবে মারলাম যাতে এদের খুনের অপরাধে ওই 3 জন ফেঁসে যায় আর ওদের ফাঁসি হয়ে যায়, কারণ ওই 3 জন ইন্দ্রাণী আর লক্ষিতাকে প্রাণে মারার হুমকি দিয়েছিল। তাই সবার এটাই মনে হতো যে খুনটা ওই 3 জনেই করেছে। কিন্তু এই সব কিছুর মধ্যে ডক্টর শালুকে ফাঁসালে কেন তুমি? কারণ সিআইডি ডক্টর সালুঙ্কের ওপর খুব ভরসা করে। ওনার ফরেন্সিক রিপোর্টের ওপর ভিত্তি করে কেসের তদন্ত এগোয়। এমনকি আদালতেও ফরেন্সিক রিপোর্টকে খুব গুরুত্ব দেওয়া হয়। সেই জন্য আমি ডক্টর সালুঙ্কেকে ভুল ফরেন্সিক রিপোর্ট বানানোর জন্য জোর করি। তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি পুরো সিআইডি টিমের পেছনে স্নাইপার লাগিয়ে রেখেছো। এবং তারা ভীষণ ভালো স্নাইপার। ওদের নিশানা কখনো এদিক সেদিক হয় না ডক্টর। তাই আমার কথা অনুযায়ী আপনি যদি এই মার্ডার কেসে ফরেন্সিক রিপোর্টে অদলবদল না করেন না, তো 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 কি তো আপনার পুরো সিআইডি টিমকে একসাথে একই সময় খুন করিয়ে দেব। আমাকে সাহায্য করবেন তো আপনি? দেখো তুমি, আপনি আমাকে সাহায্য করবেন। আর আপনি যদি কোনো একজন সিআইডি অফিসারকেও ইনফর্ম করার চেষ্টা করেন না, তাহলে আমি একেবারে পুরো টিমটাকেই একসাথে শেষ করে দেব। একটু ভাবুন ডাক্তারবাবু, 16 বছরের পুরনো আপনার বন্ধু আর সিআইডি টিম, এদের সবার মৃত্যুর জন্য দায়ী কিন্তু হবেন আপনি। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। খুব ভালো। আর হ্যাঁ, কোনো চালাকি নয়, এটা তোমার সমস্ত কথাবার্তা রেকর্ড করবে। তুমি ডক্টর শালুকে চাপে রাখার জন্য আমাদেরকে মারার হুমকি দিয়েছিলে। একটা মানুষের মুখোশে একটা শয়তান লুকিয়ে আছে। এবার বলো, 10ই সেপ্টেম্বর রাতে পালভিলের ফার্ম হাউসে কি হয়েছিল? আমি জানতাম অন্ধকারে গুলি চালানোর পর রাহুল, সৌনক আর বিশালের এটাই মনে হবে যে ওরা লক্ষিতা আর ইন্দ্রাণীকে মেরে দিয়েছে। যখন ওরা ওখান থেকে পালাচ্ছিল, তখন আমি ওয়াচম্যানকে ব্যবহার করি। আমার একজন প্রত্যক্ষদর্শীর দরকার ছিল, যার বয়ানের উপর সিআইডিও ভরসা করত আর যার বয়ান আদালতেও 3 জনের বিপক্ষে যেত। প্ল্যানটা তো তুমি বেশ ভালোই পরিশ্রম করে করেছিলে, কিন্তু ডক্টর শালুকের বুদ্ধিমত্তা আর আমাদের টিমের বুদ্ধি আর একতার কারণে তোমার প্ল্যানটা সফল হলো না। এবার তোমার বিরুদ্ধে এমন কেস বানাবো যাতে এই ডাবল মার্ডারের জন্য তোমার ফাঁসি হয়। শালুকে, আমরা তোমাকে সন্দেহ করেছিলাম, কিন্তু তুমি নিজের সব কিছু বাজি ধরেছিলে আমাদের বাঁচানোর জন্য। আই এম সরি। আরে সরি? হ্যাঁ, সরি। কামান ইয়ার, এটা করো তো আমার কর্তব্য ছিল। 16 বছর ধরে আমরা একটা পরিবারের মতো কাজ করছি। সিআইডি আমার নিজের পরিবার, ভাই। হ্যাঁ, আমি মানছি এক মুহূর্তের জন্য আমার মনে দ্বন্দ্ব ছিল যে আমি সিআইডি টিমকেও বাঁচাবো আর নিজের প্রফেশনের সঙ্গেও বেইমানি করব না। এটা একটা প্রবলেম ছিল আমার কাছে। কিন্তু ভাই প্রদ্যুমন, প্লিজ ডোন্ট সে সরি, প্লিজ। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার তো হয়েছে, তাই না? ওসব ভুলে যাও। কিন্তু সব থেকে আনন্দের ব্যাপার কি জানো? যে তুমি সুস্থ সবল অবস্থায় ফিরে এসেছো ওয়ান পিসে। আমাকে ফিরে আসতেই হতো। তোমাদের ওপর আমার পুরো ভরসা ছিল। আমি এটা জানতাম যে তোমরা আমার কোনো ক্ষতি হতে দেবে না। এতে কাঁদার কি আছে? আরে আমি কাঁদছি না ভাই, কাঁদছি না তো। তুমি কোনোদিন শুধরাবে না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.